আচ্ছা আমি এই পেজটা ক্রিয়েট করে দেখাইছিলাম তাই না? তো এটা আমরা সুইচ করে নেই। তো দেখেন আমি পেজটা ক্রিয়েট করছি কিন্তু পেজে কি কিছু আছে? পেজে কিন্তু কোনো কন্টেন্ট নাই। এখন আমি যদি এই পেজে যদি মনে করে আমি অ্যাডস ক্যাম্পেইন করব, আর অ্যাডস ক্যাম্পেইন যদি আমি করি তাহলে কি সেটা কি ভালো হবে না? মনে করলাম যে আমার ক্যাম্পেইনটা অনেক মানে ক্যাম্পেইনটা সাকসেসফুলি করলাম, কিন্তু মানুষ যখন আমার পেজের মধ্যে ঢুকবে মানে অ্যাডটা দেখে, তখন সে যদি এসে দেখে যে এই পেজের মধ্যে কিছুই নাই, কোনো কন্টেন্টই নাই, তাহলে কি আমার কোনো সেল আসবে? বা আমি যে অবজেক্টিভের উপর হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন করলাম সেটার যে গোলটা কি পূরণ হবে? হবে না কিন্তু। তার মানে মানে কন্টেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফেসবুকে। যে মানে পোস্ট করতে হয় ফেসবুক পেজে, সেই কন্টেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি কন্টেন্টের উপর আজকে কিছু কথা বলবো আর কি। তো সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে মনে করেন আপনি আপনার বায়ার আপনার হচ্ছে একটা মানে ফেসবুক পেজের অ্যাক্সেস দিল এবং হচ্ছে বলল যে তোমার, এবং অ্যাডস ক্যাম্পেইনের জন্য তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে দিল। দেওয়ার পর হচ্ছে আপনাকে বলল যে তুমি অ্যাডস ক্যাম্পেইন এই অবজেক্টিভের উপর মানে এইভাবে তুমি ক্যাম্পেইন করো। কিন্তু আপনি এখন ক্যাম্পেইন করলেন বা আপনি দেখলেন যে পেজে শুধুমাত্র সেল পোস্ট করা, ঠিক আছে, বা পেজটা হচ্ছে ভালো কোয়ালিটি সম্পন্ন না, পেজে ইনফো কোনো কন্টেন্ট নাই, তাহলে তখন আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু বায়ারকে পরামর্শ দিতে হবে পেজে যে সমস্যা মানে যে পোস্টগুলো আপনারা সঠিকভাবে করা নাই সেগুলো আপনাদের কিন্তু ধরে দিতে হবে, ঠিক আছে? তো এই জন্য কিন্তু পেজের কন্টেন্ট সম্পর্কে আপনাদের খুব ভালোভাবে ধারণা থাকতে হবে যে একটা পেজে কোন টাইপসের কন্টেন্ট নিয়মিত দেওয়া দরকার, ঠিক আছে? বা আপনি যদি আপনার নিজের যদি কোনো বিজনেস থাকে, সেই ক্ষেত্রে বিজনেস পেজ থাকে, সেই ক্ষেত্রে আপনার পেজটা কিভাবে হচ্ছে আপনি অপটিমাইজ করবেন এবং হচ্ছে নিয়মিত কিভাবে কন্টেন্ট দিবেন। হ্যাঁ, এখন আপনি সাপোজ যে টাইপসের, পানি দাও তো খালি গলা শুকিয়ে হয়ে যাচ্ছে, যে টাইপসের আপনার পেজ সেই টাইপসের কিন্তু দেখা যাচ্ছে আপনি শুধু সেল পোস্ট করলেন, আপনার ইলেকট্রিক্যাল টাইপসের প্রোডাক্ট আপনার মানে পেজের বা বিজনেসের আপনি শুধু কি করলেন প্রত্যেকটা প্রোডাক্টের, সাপোজ ফ্রিজের মানে ফ্রিজের বা হচ্ছে টিভি ফ্রিজ যত প্রকার আপনার প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের শুধু সেল পোস্ট করতেছেন। তো যদি সেল পোস্ট করেন বা সেল পোস্ট যদি আপনার বায়ার করে থাকে তাহলে কিন্তু সেই পেজটা বেশি একটা হবে না, মানে ইউজার কানেক্টেড হবে না, ঠিক আছে? তো এই জন্য কি করতে হবে, এই জন্য হচ্ছে আপনার প্রতিনিয়ত মানে একটা সিস্টেমে আসতে হবে, একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে যে ডেইলি আমি একটা সেল পোস্ট হয়তো দিব। আমি যদি ডেইলি 4টা বা 5টা পোস্ট করি তার মধ্যে একটা একটা থাকবে আমার সেল পোস্ট, আর বাদ বাকি 3টা বা 4টা পোস্টে আমার বিভিন্ন ইনফো টাইপস আমাকে পোস্ট করতে হবে। তো পোস্টে সেটা কি হতে পারে, আপনার ইভারগ্রিন টাইপসের পোস্ট করতে হবে। মনে করেন যে আপনার যে টাইপসের পেজ সেই টাইপসের হচ্ছে যে ট্রেন্ডিং, ওই বিষয়ে যে ট্রেন্ডিং গুলো আছে সেই ট্রেন্ডিং গুলোর উপর আপনি পোস্ট করতে পারেন, সেটার বিভিন্ন টিপস বা ট্রিক্স নিয়ে হচ্ছে আপনি পোস্ট করতে পারেন, ঠিক আছে? তো এই পোস্টটা যখন হচ্ছে আপনি নিয়মিত প্রত্যেক দিন 3টা 4টা দিবেন, প্রত্যেকদিন যখন আপনি 3টা বা 4টা ইনফো টাইপসের আপনি কন্টেন্ট দিবেন, তখন কিন্তু আপনার মানুষ এটার সাথে এঙ্গেজ হবে, ঠিক আছে? আপনি মনে করেন আপনার হচ্ছে আপনার কোম্পানি ফ্রিজ আছে, তো আপনি শুধু যদি বলেন যে আমার এই ফ্রিজ এত এত দাম, শুধু সেল পোস্ট করছেন, কিন্তু আপনি যদি ফ্রিজের কিছু গুণাবলী দেন, ওইখানে যদি ইনফো টাইপসের দেন যে সাপোজ আমি আমি কি ফ্রিজ ব্যবহার করি, ওয়ারপল। তো ওয়ারপল ফ্রিজের মানে আপনি যদি গুণাগুণ সম্বন্ধে, অর্থাৎ ওয়ারপল ফ্রিজ এবং সাধারণ অন্য ফ্রিজ, তো এই ফ্রিজ দুইটার মধ্যে পার্থক্য কি, এই ফ্রিজটা কিনলে মানুষ কেন উপকৃত হবে, আপনি যদি এই ফ্রিজ সম্বন্ধে যদি কিছু ইনফো টাইপস দেন, মানুষকে ভ্যালু দেন, ঠিক আছে?
তো ভ্যালু ক্রিয়েট করেন। সে যদি এই ফ্রিজ সম্বন্ধে আপনার পোস্টটা পড়ে যদি কোনো মানে সচেতনতা বা হচ্ছে সেখান থেকে ভ্যালু পায়, তাহলে কিন্তু আপনার পেজের সাথে সে কি থাকবে, সে এঙ্গেজ থাকবে। আপনি দিলেন যে সাপোজ হচ্ছে আপনার ফ্রিজ সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে আপনার যে ফ্রিজটা পরিষ্কার করতে হবে, বা সাপ্তাহিক বা আপনার কিভাবে পরিষ্কার করবে, এই টাইপের যদি ইনফো কন্টেন্ট আপনার পেজে দেন, বা হচ্ছে আপনার ফ্রিজের আপনার আপনার ওয়ারপল ফ্রিজ এবং হিতাসি বা অন্যান্য কোম্পানির ফ্রিজের সাথে আপনার ডিফারেন্স করে আপনি যদি কিছু কন্টেন্ট দেন, সেখান থেকে কিন্তু মানুষ কি হবে, সে আপনার ফ্রিজ সম্বন্ধে জানতে পারবে। তো তখন কি হচ্ছে, আপনার ফ্রিজ সম্বন্ধে হচ্ছে সে ফ্রিজের পোস্টের সাথে কি হচ্ছে, কানেক্টেড হচ্ছে, সে এঙ্গেজ থাকতেছে। তো এইভাবে করে প্রত্যেক দিন যদি 4-5টা করে হচ্ছে আপনি পোস্ট করেন ইনফো টাইপসের, পরবর্তীতে আপনি দেখা যাচ্ছে যে 4-5টা পোস্টের মধ্যে একটা সেল পোস্ট করলেন, তখন কিন্তু ওই সেল পোস্টের কিন্তু কার্যকরী হবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি শুধুমাত্র সেল পোস্টে থাকে তাহলে কিন্তু আপনার কোয়ালিটি সম্পন্ন না। সেই ক্ষেত্রে আপনার, যখন আপনার বায়ার আপনাকে তার পেজের অ্যাক্সেস দিবে, যখন দেখবেন যে আপনার বায়ারের পেজের কোয়ালিটি ঠিক নাই, তার সবগুলো পোস্ট, তার যত প্রোডাক্ট আছে শুধু প্রোডাক্টের যে সেল পোস্ট, শুধুমাত্র সেই সেল পোস্ট আছে, তখন আপনি যদি তাকে ধরে দেন যে দেখো তোমার পেজ তো কোয়ালিটি সম্পন্ন না, এবং হচ্ছে তোমার পোস্ট শুধুমাত্র সেল পোস্ট করা, তো এটা তো কন্টেন্ট স্ট্র্যাটেজির মধ্যে, মানে কন্টেন্ট স্ট্র্যাটেজির মধ্যে পড়ে না। তো আপনি যখন একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করে তাকে দিবেন, তখন এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা আরো হচ্ছে লাভ হচ্ছে কিন্তু। আপনি তখন দেখা যাচ্ছে বায়ার আপনাকে শুধুমাত্র অ্যাডস ক্যাম্পেইনের কাজ দিছে, আপনি যখন এই ভুলগুলো ধরে দেবেন তখন কিন্তু বায়ার আপনাকে এই আহ, মানে পেজ মেইনটেন্স এর দায়িত্ব কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে, যে তখন আপনার দেখা যাচ্ছে যে $500 মান্থলি, একটা $500 শুধুমাত্র অ্যাডস ক্যাম্পেইনের জন্য আপনি চার্জ করছেন, সেখানে কিন্তু আপনি তার পোস্ট ক্রিয়েশন, পোস্ট ম্যানেজমেন্টের জন্য $200 বা $150 কিন্তু আপনি চার্জ করতে পারতেছেন। ঠিক আছে, এই জন্য আপনাকে প্রত্যেকটা বিষয় আপনাকে মানে ক্লিয়ারলি বুঝতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার কোশ্চেন আসতে পারে যে আমি কি ধরনের পোস্ট করব, কোন পোস্টগুলো করলে আপনার আহ, মানুষ বেশি এঙ্গেজ হবে, সেটা কি মানে শুধুমাত্র আমার আমার টেক্সট বেসড থাকবে, মানে হচ্ছে আমার সাপোজ ফ্রিজ সম্বন্ধে আমি আহ, একটা হচ্ছে ফ্রিজের ফ্রিজ ফ্রিজ দেখা যাচ্ছে আমার নিজের ফ্রিজ, আমার নিজের কোম্পানির ফ্রিজ এবং অন্য কোম্পানির ফ্রিজের যে পার্থক্যটা, এটা আমি দিলাম, এটা শুধুমাত্র কি আমি টেক্সট দিব, না টেক্সটের সাথে আমি ইমেজ দিব বা হচ্ছে ভিডিও দিব, কোনটা বেটার হবে? ঠিক আছে, তো এটার এই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই ভিজুয়াল, আপনার টেক্সটের সাথে অবশ্যই ভিজুয়াল কন্টেন্ট দিতে হবে। সেই ক্ষেত্রে ভিজুয়াল কন্টেন্ট আপনি ইমেজ এবং ভিডিও দুইটাই দিতে পারেন। মাঝে মাঝে আপনি ইমেজ কন্টেন্ট দিতে পারেন, মাঝে মাঝে আপনি ভিডিওটাও দিয়ে দিতে পারেন। ঠিক আছে, কারণ যখন হচ্ছে আপনি ইমেজটা দিয়ে দিবেন তখন কিন্তু সেটা মানুষের কাছে বেশি দৃষ্টি আকর্ষণ হবে। ঠিক আছে, এরপরে আমি বলছি যে এঙ্গেজ উইথ ইউর অডিয়েন্স। আপনার অডিয়েন্সের সাথে, আপনার পেজে যে অডিয়েন্স আসবে, আপনি যে বিভিন্ন কন্টেন্ট যখন দিবেন, তখন বিভিন্ন মানুষ আপনার কন্টেন্টে কি করবে, এঙ্গেজ হবে, আপনার লাইক দিবে, কমেন্ট করবে, তখন কিন্তু আপনাকে অবশ্যই এঙ্গেজ করতে হবে। অডিয়েন্স যারা কমেন্ট করবে, কমেন্ট রিলেটেড আপনাকে ফিডব্যাক দিতে হবে, কমেন্টের আনসার দিতে হবে। এইভাবে করে কি করতে হবে, অডিয়েন্সের সাথে অবশ্যই এঙ্গেজ থাকতে হবে। এরপরে আপনার ইউটিলাইজ ফেসবুক ইনসাইট। আপনাকে অবশ্যই ফেসবুক পোস্টগুলো যে ইনসাইট, এই ইনসাইটগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে। দেখতে হবে যে কোন পোস্টটাতে ভালো মানে আপনার কমেন্ট লাইক শেয়ার আসতেছে, আবার কোন পোস্টটাতে কম কমেন্ট লাইক শেয়ার আসতেছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি চিন্তা করতে পারবেন যে মানে এইটাতে কেন বেশি আসলো এবং এটাতে কম আসলো। আবার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পোস্টটা আপনার সবচেয়ে বেশি মানে ভ্যালু পাচ্ছেন, যে পোস্টে সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট আসতেছে, সেটা কিন্তু আপনি পরবর্তীতে রিশেয়ার করতে পারবেন। ঠিক আছে, এই জন্য অবশ্যই ফেসবুকের প্রত্যেকটা পোস্টের মানে ইনসাইট গুলো অবশ্যই ইউটিলাইজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের একটা ফেসবুক একটা গাইডলাইন দিয়েছে ইমেজ এবং ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আমরা মানে আপনাকে দেখতে হবে যে আমার ইউজাররা
বেশিরভাগ কত পার্সেন্ট মানুষ তারা ফোন থেকে কানেক্টেড হচ্ছে, অর্থাৎ ফোন থেকে আপনার পোস্টগুলো দেখতেছে, কত পার্সেন্ট মানুষ পিসি থেকে দেখতেছে বা ডেস্কটপ থেকে দেখতেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে অধিকাংশ মানুষ 95% পিপুলে আপনি দেখবেন সবাই মানে ফোন ইউজার, ফোন থেকে আপনার কন্টেন্টগুলো বেশি ভিউ হচ্ছে, ঠিক আছে? তাহলে যদি ফোন থেকে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ফোন এবং ডেস্কটপের যেটা হচ্ছে অপটিমাইজ হবে সেই কোয়ালিটিরই কিন্তু আপনার ইমেজ এবং ভিডিও কন্টেন্টের সাইজটা নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে আপনার রিকমেন্ড থাকবে আপনি 1:1, যদি ভিডিও সাইজ হয় তাহলে 1:1 রাখতে পারেন স্কোয়ার, এবং ইমেজ হলে পারে 1200 x 1200 পিক্সেল, ঠিক আছে? অর্থাৎ প্রথমটা রিকমেন্ড থাকবে, মানে আপনি তিনটাই ব্যবহার করতে পারবেন, হরিজন্টাল টাইপসটা ব্যবহার করতে পারবেন 16:9, অর্থাৎ এটা হচ্ছে 1920 ইন্টু 1080 পিক্সেলের, এবং ভার্টিক্যাল কত, ভার্টিক্যাল হচ্ছে 1080 ইন্টু 1920 পিক্সেল, ঠিক আছে? তো আমার রিকমেন্ড থাকবে আপনারা এইটা ব্যবহার করবেন, ঠিক আছে? 1200 x 1200। সেক্ষেত্রে আমরা একটু ফেসবুকে অ্যাডস গাইডে দেখি যে ফেসবুক কি রিকমেন্ড করেন। আমি আপনাদের বলছি যে আপনারা হচ্ছে সবসময় এই মানে অফিসিয়াল যে সাইটের অ্যাডস গাইড এটা মানে লক্ষ্য করবেন। যেমন ইমেজের ক্ষেত্রে আপনার এখানে কিছু অবজেক্টিভ আছে। এটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাডসের জন্য, ঠিক আছে? অ্যাডসের জন্য যেটা বেটার পারফর্ম করবে। এখানে দেখাচ্ছে কত, 1.9, 1.9 অফ 91, ওকে, 1.91:1:1, ঠিক আছে? রেজুলেশন 1080 ইন্টু 1080। আর আমি এখানে কত বলছি, 1:1, 1200 x 1200 পিক্সেল। অর্থাৎ আপনারা যখন পোস্ট করবেন, ঠিক আছে, পোস্টের ক্ষেত্রে আপনার 1200 x 1200 দিলে হবে। আর যখন হচ্ছে আপনার অ্যাডস ক্যাম্পেইন করবেন, অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনার হচ্ছে নির্ধারণ করে নেবেন যে আপনি কোন কোন প্ল্যাটফর্ম, এখানে প্ল্যাটফর্ম ওয়াইজ কিছু পার্থক্য আসবে। আপনি যখন অ্যাডস ক্যাম্পেইন করবেন, অ্যাডস ক্যাম্পেইনের বিভিন্ন অবজেক্টিভ অনুযায়ী আপনার হচ্ছে যে আপনি শুধুমাত্র যদি মনে করেন যে আমার অ্যাডটা শুধুমাত্র ফেসবুক নিউজ ফিডে শো করবে, সেই ক্ষেত্রে আপনার এইটা রিকমেন্ড, ঠিক আছে? আবার আপনি যদি ফেসবুক ভিডিও ফিড ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটাও ঠিক আছে। আপনার ফেসবুক স্টোরিজের ক্ষেত্রে দেখেন, স্টোরিজের ক্ষেত্রে রেশিও আসছে কত, 9:16। এক একটা ফরম্যাট কিন্তু আলাদা। আপনি যদি ফেসবুক রিলসে যদি শো করে তাহলে কত আসবে, রেশিও 1:1। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনি কিন্তু ফেসবুক অ্যাডসে এক একটা প্ল্যাটফর্ম মানে ইয়ে করতে পারবেন, মানে ডিসাইড করে দিতে পারবেন, ঠিক আছে? তো আপনি যেহেতু পোস্ট করবেন, তো পোস্টের ক্ষেত্রে রিকমেন্ড এটা করলেই ভালো হবে, তাহলে প্রত্যেকটা জায়গায় মোটামুটি একটা অপটিমাইজ হিসেবে শো করবে। 1:1 স্কোয়ার, 1200 x 1200 পিক্সেল। তো আমরা হচ্ছে কন্টেন্ট গাইডলাইন সাইজ সাইজ সম্বন্ধে জানলাম। এরপর যে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং অন ফেসবুক, যে বিষয়টা বলছিলাম যে আমাদের মানে যে পোস্টগুলো করব, পোস্টের বিষয়ে আমরা কিছু ইনফরমেশন জানবো, যে ইনফরমেশন অনুযায়ী বা যে গাইডলাইন অনুযায়ী হচ্ছে আমরা পোস্ট করব। প্রথম যে পয়েন্ট আমি বলছি যে মেইনটেইন ব্র্যান্ড কনসিস্টেন্সি। ব্র্যান্ড কনসিস্টেন্সিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনি যখন একটা কোম্পানির সাথে কাজ করবেন তখন কিন্তু আপনার এই ব্র্যান্ড কনসিস্টেন্সিটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি একটা পেজে যাই, বাংলা লিঙ্ক, আমি যদি বাংলা লিঙ্কের অফিসিয়াল পেজে যাই, আচ্ছা, আমি যদি বাংলা লিঙ্কের অফিসিয়াল পেজটা লক্ষ্য করি, এখানে দেখেন
তাদের ব্র্যান্ড কনসিস্টেন্সি অর্থাৎ তাদের যে কালার কম্বিনেশন, ঠিক আছে, তাদের যে কালার কম্বিনেশন, ঠিক আছে, তাদের যে লোগোটা, লোগো কি, লোগো হচ্ছে এটা কি কালার বলে, ব্ল্যাক অ্যান্ড এটা হচ্ছে রেড, কালারটা হচ্ছে কি বলে এটা, কমলা কালার, ওটার কি বলে, অরেঞ্জ, অরেঞ্জ 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 কালার, রাইট। তো অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক, তো আপনারা দেখেন এটার সাথে কিন্তু প্রত্যেকটা তাদের পোস্ট, প্রত্যেকটা পোস্টের যে কালার কম্বিনেশন, ঠিক আছে, তো প্রত্যেকটা পোস্টের ইমেজের যে কালার কম্বিনেশন কিন্তু দেখেন সবগুলো টাইপস কিন্তু সেম। আপনি যে ভিডিওটা ক্রিয়েট করছে ভিডিওর সাথেও কিন্তু যে কালার কম্বিনেশনটা কিন্তু আছে, ঠিক আছে, সেটা কিন্তু আছে। বা আমরা যদি আরো ভালো করে লক্ষ্য করি, আমরা যদি গ্রামীণেরটা যাই, গ্রামীণ, আমরা যদি গ্রামীণ দেখি, গ্রামীণের যে কালার কম্বিনেশন অর্থাৎ ব্র্যান্ড কনসিস্টেন্সি যেটা, তো দেখেন ওদের যে ব্যানারটা, ব্যানারের যে ওদের যে কালার কম্বিনেশন কনসিস্টেন্সির সাথে দেখেন ওদের প্রত্যেকটা পোস্টে কিন্তু মানে ব্র্যান্ডের যে কনসিস্টেন্সি এটা কিন্তু সবগুলোই কিন্তু সেম, ঠিক আছে, প্রত্যেকটা পোস্ট, অর্থাৎ আপনি যে ব্র্যান্ডের সাথে কাজ করেন, হ্যাঁ, আপনাকে কিন্তু এটা কনফার্ম করতে হবে। আপনি দেখলেন যে আপনার বায়ারের যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের কনসিস্টেন্সিটা খারাপ, তাহলে কিন্তু তাকে আপনি পরামর্শ দিতে পারবেন যে তোমার ব্র্যান্ড কনসিস্টেন্সিটা তো ঠিক নাই, তুমি যে পোস্ট করতেছো পোস্টগুলো দেখা যাচ্ছে যে আহ, এক এক সময় এক এক ধরনের, তুমি সাপোজ হচ্ছে দেখা যাচ্ছে যে এটা আপনার ব্র্যান্ড, আপনার কি হলো, আপনি এই একটা পোস্ট করছেন, এই পোস্টে দেখা যাচ্ছে এক কালার মানে কম্বিনেশন এক কালার দিছেন, আর একটা পোস্টে ভিন্ন কালার, তাহলে কিন্তু এটা মানে ব্র্যান্ডিংটা ক্ষেত্রে এটা ভালো ভ্যালু ক্রিয়েট করবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি তাকে কি করতে পারবেন, তাকে আপনি পরামর্শ দিতে পারবেন, বা যখন হচ্ছে সে আপনাকে পুরো কাজই দিবে যে তুমি আমার হচ্ছে আমার পেজটার যে পোস্ট ম্যানেজমেন্ট এটাও তোমাকে করতে হবে, তোমাকে পোস্ট ক্রিয়েশন করতে হবে, তখন কিন্তু আপনার এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপর আমি বলছি যে কিপ কনসিস্টেন্সি অ্যান্ড পোস্ট অ্যাট অপটিমাল টাইমস, অর্থাৎ কনসিস্টেন্সিটা এবং পোস্টটা একটা অপটিমাল টাইমসের মধ্যে রাখতে হবে। অর্থাৎ আপনাকে মানে আপনি সাপোজ যদি বাংলাদেশের, যদি আপনার পেজটা হয় বাংলাদেশি, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে পোস্ট আমি 4 থেকে 5টা পোস্ট করব ডেইলি, সেই পোস্টটা কোন কোন টাইমে আমাকে করতে হবে, কোন টাইমে পোস্ট করলে আমার মানুষ এঙ্গেজ হবে, ঠিক আছে। অথবা যদি আমার পেজটা যদি ইউএস এর হয়, আমার বায়ার যদি ইউএস এর হয়, সেক্ষেত্রে তার পোস্টগুলো আমি কোন টাইমে করব, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আপনাকে বুঝতে হবে। তো যেমন এখন বাজে রাত 10টা আমার এখানে, তো ইউএস এর টাইম কয়টা হতে পারে এখন, ইউএস এর টাইম মেবি কয়টা হবে, 10টা না 11টা হবে, ইউএসএ টাইম নাও, ও 12টা হবে, ইউএস এর টাইম এখন কি দুপুর 12টা, তাহলে কিন্তু আপনাকে সেই অনুযায়ী পোস্ট ক্রিয়েট করতে হবে। দেখা যাচ্ছে যে আপনি পোস্ট করতে পারেন, যেমন 5টা পোস্ট করবেন, ওদের সকাল হচ্ছে আপনি সকাল 9টার দিকে, ওদের টাইম সকাল 9টায় একটা পোস্ট করেন, আপনি ওদের দুপুরে একটা পোস্ট করেন, দুপুর অর্থাৎ লাঞ্চের পরে, যাতে মানুষ কিন্তু লাঞ্চের পরে বেশি এঙ্গেজ অনেক সময় হচ্ছে মানে ফেসবুকে ঢোকে। তো আপনি দেখা যাচ্ছে 2টার দিকে একটা পোস্ট করলেন, এদিকে সকাল 9টায় একটা, 2টায় একটা, আপনি হচ্ছে 5টার দিকে পোস্ট করলেন, একটা হচ্ছে আপনি রাত 8টার দিকে বা 7টার দিকে করলেন, একটা রাত 9টার দিকে করলেন ওদের টাইমে, ঠিক আছে। তো এইভাবে করে আপনার মানে দেখতে হবে, প্রথম পর্যায়ে টেস্টিং করতে পারেন আপনি, একটা আনুমানিক আমি যেভাবে বললাম এইভাবে করে 5টা টাইমে আপনি দিলেন, দেওয়ার পরে আপনি প্রত্যেক দিন 5টা করে পোস্ট করতেছেন, দেখা যাচ্ছে যে আপনার 10 দিনে কয়টা হচ্ছে, 50টা পোস্ট, তাই না। তো 50টা পোস্ট আপনি দিলেন 5টা টাইমে,
50টা পোস্ট দেওয়ার পরে আপনি 10 দিন পরে অ্যানালাইসিস করে দেখতে পারেন যে কোন পোস্টগুলো বেশি এঙ্গেজ হয়েছে, বেশি রিচ হয়েছে। তখন কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন যে কোন টাইমটা তাহলে বেটার। যে টাইমটাতে আপনি দেখবেন বেশি এঙ্গেজ হচ্ছে, তার মানে ওই টাইমগুলোতে আপনার পোস্ট করতে হবে। তো এটা সো ইম্পর্টেন্ট। তো অ্যাডস ক্যাম্পেইনে শুধুমাত্র ধরেন অ্যাডস শিখলেই হবে না, আপনাকে ডিটেলস মানে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আপনাকে ফেসবুকের পেজ ক্রিয়েশন থেকে শুরু করে একদম এ টু জেড পর্যন্ত আপনার সূক্ষ্ম বিষয় এগুলো আপনার মাথায় রাখতে হবে। কারণ আমি গতদিনে কিন্তু বলছি যে অ্যাড ক্যাম্পেইন সবাই করতে পারবে, যে মানে কিছুই জানে না সে কিন্তু ফেসবুক অ্যাডসে যে মানে নেক্সট টু নেক্সট করতে করতে কিন্তু সে দিতে পারবে। কিন্তু কথা হচ্ছে মেন বিষয়টা কি, মেন বিষয় হচ্ছে আপনার মানে স্ট্র্যাটেজিটা বোঝা, আপনাকে প্ল্যানিংটা বোঝা। প্ল্যানিং এবং স্ট্র্যাটেজিটা আপনার বুঝতে হবে, সে অনুযায়ী আপনার কিন্তু যদি স্ট্র্যাটেজিটা যদি ঠিক না থাকে, যদি প্ল্যানিংটা যদি ঠিক না থাকে, আপনার ক্যাম্পেইনগুলো কখনোই সাকসেসফুল হবে না, আপনার পেজটাও ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করবে না। ঠিক আছে? তো এরপরে কি বলছি সেটা হচ্ছে পোস্ট ভ্যারাইটিস কন্টেন্ট, অর্থাৎ আপনার পোস্টগুলো আমি যেটা তখন বলছি যে পোস্টগুলো হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস, মানে বিভিন্ন ভ্যারাইটাইজ পোস্ট আপনাকে করতে হবে। আপনি যে প্রত্যেকদিন যে 5টা পোস্ট করবেন বা 4টা পোস্ট করবেন সেটা হচ্ছে চার মানে অবশ্যই 4টে স্টেপে আপনাকে পোস্ট করতে হবে। ঠিক আছে? আপনার কোনো একটা পোস্ট দেখা যাচ্ছে যে আপনার হলো যে ট্রেন্ডিং পোস্ট, আজকের ট্রেন্ডিংটা কি সেই ট্রেন্ডিং এর উপর আপনার ডিপেন্ড করে একটা পোস্ট করলেন। আপনি একটা টিপস দিলেন, আপনার কোনো একটা প্রোডাক্টের উপর কোনো একটা টিপস দিলেন। এরপর আপনার কোনো একটা যদি ট্রিক্স থাকে, ঠিক আছে, এরপরে এরপরে মনে করেন আপনি কোনো একটা কোটেশন দিলেন, আপনার বিজনেস রিলেটেড আপনার কোনো একটা কোটেশন শেয়ার করলেন। এইভাবে করে আপনাকে অবশ্যই ইনফো কন্টেন্ট দিতে হবে। সেল পোস্ট দিবেন খুবই কম, কিন্তু ইনফো কন্টেন্ট বেশি দিতে হবে যাতে মানুষ এঙ্গেজ থাকে। কারণ এই যে যারা ফেসবুক ব্যবহার করে তারা কিন্তু মানে সবাই কি ফেসবুকে ঢোকে কেনার জন্য নাকি? কেনার জন্য ঢোকে না, কিন্তু তাকে কেনাইতে হবে। কিন্তু তার মানে কি আপনার বিজনেস পেজের তাকে এঙ্গেজ করাইতে হবে, তাকে ভ্যালু ক্রিয়েট করাইতে হবে। যখন ভ্যালু দিবেন সে তখন একটা পর্যায়ে কিন্তু আপনার এখান থেকে নিবে প্রোডাক্ট। এরপর আমি বলছি যে শো প্রোডাক্টস ইন অ্যাকশন। আপনার প্রোডাক্টস গুলো অবশ্যই অ্যাকশন, অর্থাৎ যে পোস্টটা আপনি সেল পোস্ট করতেছেন সেটাতে অবশ্যই অ্যাকশন থাকতে হবে। ঠিক আছে? অ্যাকশন বলতে অ্যাকশন বলতে এটাও একটা অ্যাকশন। এই দেখেন এই পোস্টে কি করছে, এই পোস্টের মধ্যে উনি দিছে যে মাই জিপি লিংক, কি লিখছে যে অ্যাভয়েড রাফা এফটি অনিকা ব্ল্যাক জ্যাঙ্ক দিয়ে এগুলো কি কাবাচ্ছে, অর্থাৎ একটা হচ্ছে কি একটা কি বলে এটা, একটা হচ্ছে শো, গানের মানে মিউজিক শো। তো মিউজিক শো সেইখানে সে অর্থাৎ লাইভ দেখুন মাই জিপি অ্যান্ড এনটিভিতে, সেখানে কি করছে সে কিন্তু কল টু অ্যাকশন দিয়ে দিছে। এই কল টু অ্যাকশনটা দিবেন, তাহলে সে এই পোস্ট দেখার সাথে সাথে কি করতেছে, তার এই মাই জিপের লিঙ্কটা এখানে দিচ্ছে, যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এই লিঙ্কে যাবে। ঠিক আছে? তো পোস্টের সাথে এমন ভাবে আপনার মানে কল টু অ্যাকশনটা অ্যাড করবেন, আপনার মানে যদি ওটা সাপোজ প্রোডাক্ট রিলেটেড হয়, আপনার প্রয়োজন নাই এখানে হচ্ছে সব বাটন দেওয়ার। ঠিক আছে? অলের সব বাটন দেওয়ার প্রয়োজন নাই আপনি, কারণ যখন দেখবে যে সব বাটন দেখবে, দেখার সাথে তো হয়তো আপনার ওই প্রোডাক্টটা মানে শপে যেতে চাইবে না। কিন্তু আপনি যদি একটু সিস্টেম করে সব বাটন না দিয়ে মানে যদি এইখানে যদি আপনার দিতে পারেন যে লার্ন মোর বা হচ্ছে গো টু দিস লিঙ্ক, ঠিক আছে, তাহলে কিন্তু সে যাবে। তো অবশ্যই শো প্রোডাক্টস ইন অ্যাকশন, প্রোডাক্ট
পোস্টের সাথে অবশ্যই অ্যাকশনটা আপনারা অ্যাড করে দিবেন। সেটা হতে পারে বাটন অ্যাড করে দিতে পারেন। বাটনটা শুধুমাত্র অ্যাডস এর ক্ষেত্রে দিলেই ভালো হয়, আর পোস্টের ক্ষেত্রে আপনারা ওইভাবে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে কি বলছে, ইউজ কন্ট্রাস্টিং কালার অ্যান্ড ফন্ট। অর্থাৎ আমি এটা অবশ্য ব্র্যান্ড কনসিস্টেন্সির মধ্যে প্রায় বলছি যে আপনারা হচ্ছে মানে অবশ্য ফন্টের কথা বলে নেই, মানে কালার বিষয়টা বলছি যে অবশ্যই আপনার যে ব্র্যান্ডের একটা কালার এবং ফন্টের একটা কম্বিনেশন থাকতে হবে। ঠিক আছে, আপনার ব্র্যান্ডটা যাতে একটা আহ, মানে সব অন্যান্য ব্র্যান্ড থেকে অবশ্যই ইউনিক হয়, অর্থাৎ আপনার একটা ইউনিক কালার থাকবে এবং ইউনিক ফন্ট থাকবে। ঠিক আছে, আপনার ফন্ট যাতে অন্য কেউ, হ্যাঁ হতে পারে অনেক অন্যান্য বিভিন্ন ব্র্যান্ড ব্যবহার করবে, কিন্তু আপনার ব্র্যান্ডের জন্য অবশ্যই একটা নির্দিষ্ট ফন্ট থাকতে হবে। আপনি যখন এই যে ইমেজগুলো ক্রিয়েট করবেন, ইমেজের সাথে যে ফন্ট ব্যবহার করবেন, ঠিক আছে, এই যে আপনার হচ্ছে এখানে লিখছে চলো বাংলাদেশ, চলো বাংলাদেশ। তো এইখানে ওদের কিন্তু চলো বাংলাদেশ কিন্তু ওদের একটা ফন্ট ব্যবহার করা। তো আপনার অবশ্যই একটা ব্র্যান্ডের একটা ফন্ট থাকবে, যে ফন্টটা হচ্ছে চলো বাংলাদেশ। এই ফন্টটা যদি আমরা দেখি, চলো বাংলাদেশ, চলো বাংলাদেশ। ঠিক আছে, তো আপনার প্রত্যেকটা প্রোডাক্টের মানে প্রত্যেকটা পোস্টের সাথে যদি আপনার একটা নির্দিষ্ট ফন্ট থাকে, তাহলে কিন্তু আপনার ব্র্যান্ডের মানে ইউনিক হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কালার অ্যান্ড ফন্ট, ইউনিক কালার এবং ফন্টের কন্ট্রাস্টিংটা করবেন। এরপরে আমি কি বলছি, টেক অ্যাডভান্সড অফ ইওর ফেসবুক কাভার ফটো। আচ্ছা, হ্যাঁ, কাভার ফটোর যে ব্যাপারটা, কাভার ফটো থেকে অবশ্যই অ্যাডভান্টেজ নিতে হবে, সুবিধা নিতে হবে। ঠিক আছে, আপনারা যে কাভারটা করবেন, কাভারটা করতে অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে কাভারটা করতে হবে, যাতে হচ্ছে একজন মানুষ এই কাভারটা দেখলে সে কিন্তু মোটামুটি আপনার বিজনেস সম্বন্ধে আহ, এবং হচ্ছে যাতে হচ্ছে আপনার পেজে সে কানেক্ট থাকতে পারে, সেভাবে হচ্ছে আপনার মানে ইয়ে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো গ্রামীণ ফোনের চলো বাংলাদেশ কনসার্ট, এটা কাভার দিয়ে রাখছে, আগে এটা ছিল না। তো ওই যে ওরা কি মানে 20শে অক্টোবর চলো বাংলাদেশ কনসার্ট, অর্থাৎ 20শে অক্টোবর মেবি গতকাল চলে গেছে। তো 20শে অক্টোবর যেমন ওদের কনসার্ট ছিল, যার কারণে এটা হচ্ছে ওদের কাভারে দিয়ে রাখছে আর কি। তো ওদের কেউ যদি গ্রামীণ ফোনে ঢোকে, 20 তারিখে যত ওদের ইভেন্ট ছিল, ইভেন্টে কিন্তু এখানে ঢুকলে কিন্তু এখান থেকে সে কিন্তু ভ্যালু পেয়ে যাচ্ছে, প্রথমে ভ্যালু পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে করে আপনাকে অবশ্যই কাভার ফটো থেকে একটা অ্যাডভান্টেজ নিতে হবে, বা আপনার যে বিজনেস, সেই বিজনেস রিলেটেড আপনাকে সুন্দর করে হচ্ছে আহ, মানে পেজটা কাভার ফটোটা তৈরি করতে হবে। ঠিক আছে, এরপরে টেক অ্যাডভান্সড অফ পিন পোস্ট, অর্থাৎ আপনার পিন পোস্টে অ্যাডভান্স নিতে হবে, যে ফেসবুক পেজের যে পোস্টগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে পোস্টগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্ট, সেই পোস্টগুলো আপনারা কি করবেন, পিন করবেন। সেই পোস্টগুলো পিন করে রাখবেন, এই যে যাতে হচ্ছে পেজে ঢুকলে কিন্তু আমি দেখতে পারতেছি যে এখানে ফিচার শো করতেছে। তো আপনার যেমন হচ্ছে 20 তারিখে একটা কনসার্ট, এটা যদি প্রথমেই থাকে তাহলে মানুষ কিন্তু এখান থেকে কানেক্ট হতে পারবে। 14 তারিখে তাদের হচ্ছে যে ইভেন্ট ছিল, ইভেন্টের জন্য মেবি যে ইভেন্টের পোলটা ক্রিয়েট করছিল, অর্থাৎ ইভেন্ট যেটা ক্রিয়েট করছিল সেটা কিন্তু এখানে শো করাচ্ছে। তো যেগুলো গুরুত্বপূর্ণ পোস্ট, সেটা অবশ্যই আপনারা পিন করবেন যাতে সেটা ফিচারে শো করে। ঠিক আছে, এবং এইখানে আমি কন্টেন্ট মার্কেটিং লাস্ট যে পয়েন্টটা রাখছি সেটা হচ্ছে কি বলছি, যে আন্ডারস্ট্যান্ড ফেসবুক অ্যালগোরিদম অ্যান্ড কিপ আপডেট। হ্যাঁ, এটা ফেসবুক অ্যালগোরিদমের সাথে অবশ্যই আপনাদের ফেসবুক অ্যালগোরিদমটা ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, শুধু ফেসবুকই না, আমি আপনারা মানে যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন, ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন, গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, বা যে প্ল্যাটফর্ম বেসড আপনাদের কাজ, সেটার কিন্তু অ্যালগোরিদমটা না বুঝলে আপনি কিন্তু মানে আপনার ক্যাম্পেইনটা সাকসেসফুল হবে না, বা আপনি যে কাজ করবেন সেটা কিন্তু সাকসেসফুল হবে না।
এই জন্য অ্যালগোরিদমটা অবশ্যই বুঝতে হবে যে আসলে ফেসবুকের অ্যালগোরিদম কিভাবে কাজ করে। ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে এবং আপডেট থাকতে হবে, কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্ম, ফেসবুক কিন্তু মানে মাঝে মাঝে কিন্তু তাদের বিভিন্ন রুলস রেগুলেশন, তাদের যে সার্ভিস সেটা কিন্তু আপডেট করে। হ্যাঁ, এই জন্য আমি আমি কিন্তু আপনাদের বলছি যে আপনারা কি করবেন, এই যে ফেসবুকের গাইডটা পড়বেন। যার কারণে আমি গাইড থেকে মাঝে মাঝে হচ্ছে আপনাদের উদাহরণগুলো দিয়ে থাকি, যাতে হচ্ছে আপনারা এটার সাথে কানেক্টেড থাকেন। যেমন ফেসবুকের এখন যেটা চলে কি, মেটা বিজনেস সুইট। তো মেটা বিজনেস সুইটের মাধ্যমে কিন্তু এখন মানে সকল কাজ আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক পেজে যে পোস্টগুলো করবেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম, সেটা কিন্তু এখান থেকেই করতে পারতেছেন। আগে যেমন হচ্ছে ক্রিয়েটর স্টুডিও ছিল আলাদা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য আলাদা অ্যাপ ছিল। ঠিক আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ছিল, কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ সার্ভিস, সম্পূর্ণ টুলস মেটা বিজনেস সুইটের মধ্যেই ইনক্লুড করছে। তো আপনি যদি আপডেট না থাকেন তাহলে তো আপনি বুঝবেন না। এই জন্য প্রত্যেকটা বিষয় আপনারা এটা স্টাডি করবেন। আমি প্রত্যেকটা টপিক যেদিন আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের দিয়ে দিব, যাতে আপনারা স্টাডি করতে পারেন। তো আমরা তাহলে এবার হ্যাশট্যাগ নিয়ে আলোচনা করব। আপনারা যখন একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন, কন্টেন্ট ক্রিয়েটের সাথে কিন্তু হ্যাশট্যাগটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা দেখবেন যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে হ্যাশট্যাগ ব্যবহার হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, সালাম আলাইকুম। পিন্টারেস্ট, পরিশ্রম। এই যে ফেসবুকের অ্যালগরিদমের বিষয়টা আর একটু যদি মানে ক্লিয়ার করতে পারি কি? আচ্ছা আচ্ছা, ফেসবুকের অ্যালগোরিদম বলতে যে আপনার ফেসবুকের মানে ফেসবুক কিভাবে কাজ করে, আমি গতদিন যেমন হচ্ছে আপনাদের আলোচনা করলাম যে ফেসবুক অ্যাডস কিভাবে কাজ করে, তাই না? তো ফেসবুক অ্যাডস কিভাবে কাজ করে, যে কিভাবে কাজ করে, এটা হচ্ছে অ্যালগোরিদমের অংশ। আমি যে পোস্ট নিয়ে কেবলমাত্র মানে যে আলোচনাগুলো করলাম যে কিভাবে আপনার পোস্ট করতে হবে, এটা কিন্তু অ্যালগোরিদম, অর্থাৎ অ্যালগোরিদম অনুযায়ী কিন্তু এই যে আপনি যখন একটা ইমেজ দিয়ে পোস্ট করতেছেন, ঠিক আছে, এখানে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম কাজ করতেছে। অ্যালগোরিদম অনুযায়ী যদি দেখে তাদের রুলস রেগুলেশন ঠিক আছে, তাহলে কিন্তু আপনার পোস্টটা সে রিচ করাবে মানুষের কাছে। আবার হচ্ছে আপনি একটা ভিডিও পোস্ট করছেন, আপনার কিন্তু ওই তাদের অ্যালগোরিদম অনুযায়ী যদি আপনার রুলস রেগুলেশন ঠিক থাকে, আপনার পোস্টটা যদি অপটিমাইজ হয়, আপনি যদি সুন্দর করে যে পোস্টটা করতেছেন মানে যে কন্টেন্ট দিচ্ছেন, কন্টেন্টটা যদি ভালো করে অপটিমাইজ করে দিতে পারেন, আপনার ইমেজটা বা হচ্ছে ভিডিওটা যদি অপটিমাইজ করে সুন্দর করে দিতে পারেন, তাহলে কিন্তু ওদের অ্যালগোরিদম অনুযায়ী কাজ করবে। ঠিক আছে, তো আমি যে ট্রিক্স দিচ্ছি সবই অ্যালগোরিদমের অংশ। আমার একটা প্রশ্ন ছিল, এই হুম। অ্যালগরিদম গুলো আমরা সঠিক গাইডলাইন পাওয়ার জন্য কোন ওয়ে থেকে পেতে পারি অ্যালগরিদমের? আচ্ছা, অ্যালগোরিদমের যে রুলস রেগুলেশন সে অনুযায়ী আমি প্রত্যেকটা টপিকস ধরে ধরে আর কি আলোচনা করতেছি। হ্যাঁ, আর এমনিতে আরো বেশি জানার জন্য এই যে আমি তো বলছি যে অ্যাডস গাইডটা পড়লেই হবে। ইমরান, ইমরান কি আরমান, ও আরমান ভাই। আচ্ছা, এই জন্য আমি বলছি যে এই ফেসবুকের যে অ্যাডস গাইড, অর্থাৎ ফেসবুকের যে ডিটেলস ইনফরমেশন আছে আপনার পোস্ট ক্রিয়েট করা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আপনারা এখান থেকে স্টাডি করবেন। স্টাডি করলে পরে আপনারা বুঝবেন, অর্থাৎ যেমন এখানে বলতেছে এই যে আপনি ইমেজ দিয়ে একটা অ্যাডস ক্যাম্পেইন করবেন, সেটা কোন প্ল্যাটফর্মে ওরা শো করবে। হুম, আপনি ইনস্টাগ্রামে আপনার অ্যাডসটা শো করাতে যাচ্ছেন, সে কিন্তু ওদের অ্যালগোরিদম অনুযায়ী ও রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে। এখন আপনি যদি এই রিকোয়ারমেন্ট ফলো না করেন, আপনার রিকোয়ারমেন্ট ফলো না করে যদি আপনার মতন করে আপনি দেন, তাহলে তো এখানে ভালো কাজ করবে না। ঠিক আছে, এই জন্য হচ্ছে আপনারা এই অ্যাডস গাইডটা ভালো করে পড়ে নেবেন। মানে আমি তো বলতেছি, তারপরে আপনারা আরো একটু পড়লে পরে আপনারা আরো বেশি জানতে পারবেন। প্লাস হচ্ছে আহ, যখন কোনো আপডেট আসে আপডেটটাও আপনি পড়ে দেখতে পারেন। যেমন ওই যে তন্ময় তন্ময় মনে হয় দুপুরে, আচ্ছা আমার ইয়েটা মনে হয় কেটে যাবে না, কত মিনিট আছে? জি 3 মিনিট আছে, 3 মিনিট পর ক্লাস আচ্ছা, কেটে গেলে আমি আবার লিঙ্ক দেবো। আমি আসলে টাইম পাই নাই, সারাদিন পিসির সামনেই, কিন্তু মানে আমি আজকে সারাদিন বেরো হয় নাই, ঘুম থেকে উঠেই পিসির সামনে বসছি আর কি। তারপরেও আমি টাইম পাই নাই, কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো আমি গুগল মিট পেইড নিতে পারি না আর কি। আচ্ছা পেইড নিতে হয়তো 5 মিনিটের কাজ ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। আমি আচ্ছা, নেক্সট পরবর্তীতে ট্রাই ক্লাসে করবো। একটু চেষ্টা করে নেওয়ার জন্য। হুম হুম। আর এই আরেকটা বিষয়, এই ক্লাসের রেকর্ড পাওয়া যাবে কিনা?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড তো করতেছি। আচ্ছা রেকর্ড ক্লাস শেষে তো এমনিতে দিয়ে দেওয়া হয় প্রত্যেকটা ক্লাস হ্যাঁ শেষে। হ্যাঁ, ক্লাস শেষে দিয়ে দেবো। তো কি যেন বলছিলাম, উম, আচ্ছা গাইডটা তো দিয়ে দিব, ওকে। আচ্ছা হ্যাশট্যাগ যেটা বলছিলাম, তাহলে পরে কেটে গেলে আমি লিঙ্ক দিয়ে দিলে আবার জয়েন হবেন সবাই। তো হ্যাশট্যাগের যে বিষয়টা বলতেছিলাম, যে কন্টেন্টের সাথে আপনারা দেখবেন যে মানে হ্যাশট্যাগ ব্যবহৃত হয়, তাই না? হ্যাশট্যাগের মানে হ্যাশট্যাগ কিন্তু গুরুত্বপূর্ণ। তো হ্যাশট্যাগের বিষয় নিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে আমি এখানে বলছি ইউজ ইউনিক অ্যান্ড ব্র্যান্ডেড হ্যাশট্যাগ। অবশ্যই আমরা হচ্ছে মানে ইউনিক এবং ব্র্যান্ডেড হ্যাশট্যাগ ব্যবহার করব, আমরা হিউজ পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করব না। অনেকেই হচ্ছে আপনার অনেক অনেক হ্যাশট্যাগ ব্যবহার করে, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় হ্যাশট্যাগ এত ব্যবহার করার প্রয়োজন নাই। আপনারা শুধুমাত্র মানে কি করবেন, আপনার রিলেভেন্ট হ্যাশট্যাগ, আপনার যে প্রোডাক্ট, আপনি একটা প্রোডাক্ট রিলেটেড হচ্ছে আপনি পোস্ট করতেছেন, সাপোজ হচ্ছে ওয়ারপল ফ্রিজ, ওয়ারপল ফ্রিজ। তো আপনি আপনার পেজ থেকে ওয়ারপল ফ্রিজ বিক্রি সেল দেন, ঠিক আছে? তো ওয়ারপল ফ্রিজ নিয়ে যখন আপনি পোস্ট করছেন, তাহলে আপনার কি করতে হবে, আপনার ইউনিক এবং ব্র্যান্ডেড দিতে হবে যে ওয়ারপল ফ্রিজ তো মানে বাইরের কান্ট্রির ফ্রিজ, এটা আমাদের দেশীয় পণ্য না। তাহলে আপনার হ্যাশট্যাগ কি আসতে পারে, ওয়ারপল ফ্রিজ ইন বিডি, বা ওয়ারপল ফ্রিজ বিডি, ওয়ারপল ফ্রিজ ইন বাংলাদেশ, এই একটা কিওয়ার্ড। এরপর আপনি একটা কিওয়ার্ড দিলেন, আপনি যে কোম্পানি থেকে যে বাংলাদেশের হচ্ছে মানে যে কোম্পানিটা এই ওয়ারপল কোম্পানি মানে ওয়ারপল ফ্রিজটা সেল দিচ্ছে, সেই ইলেভেন্ট হচ্ছে আপনি হ্যাশট্যাগ দিলেন। যেমন আমি ওয়ারপল ফ্রিজটা মানে কিনছি হচ্ছে কুষ্টিয়া থেকে, ওইটার ইয়ার নাম কি ছিল, ডিজি কি একটা নাম ছিল জানো? তো যাই হোক, তো আমি এখন আপনি কুষ্টিয়া থেকে আপনার পেজ থেকে আপনি ওয়ারপল ফ্রিজ সেল দিচ্ছেন, তাহলে আপনি এখানে হ্যাশট্যাগ দিতে পারেন যে ওয়ারপল ফ্রিজ ইন কুষ্টিয়া, বা ওয়ারপল ফ্রিজ কুষ্টিয়া। আপনার একটা দিলেন ওয়ারপল ফ্রিজ ইন বাংলাদেশ, ওয়ারপল ফ্রিজ ইন কুষ্টিয়া, ঠিক আছে? এভাবে রিলেভেন্ট